নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাবো প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প, অসাধারণ একটি ছোট গল্প। অসাধারণ বললেও বুঝি কম বলা হয়, কারণ গল্পটি একেবারেই নতুন আমার কাছে, আপনাদের কাছেও। এরকম অভিনব একটি কাহিনী যে হতে পারে তা বোধহয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পক্ষে কল্পনা করা সম্ভব ছিল, রচনা করা সম্ভব ছিল। আশা করছি গল্পটির নতুনত্ব সবার কাছেই খুব ভালো লাগবে। আজকের গল্প সর্বক্ষেপী। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। গল্পের ডেসক্রিপশন বক্সে লেখকের গল্পের প্লেলিস্ট দেওয়া রইল। এই লেখকের আরও গল্পগুলি আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প সর্বক্ষেপী। একটি পাখির ডাকে ঘুম ভাঙল। অনেক পাখি নয়, একটি পাখি। জানলার বাইরে তন্দ্রার মতন কুয়াশা। সূর্য উঠেছে কি ওঠেনি বোঝা যায় না। আর কোনো প্রাণের সাড়া শব্দ নেই, শুধু ওই পাখির ডাক, যেন ওই একটি পাখিই জেগেছে। ডাকটা অচেনা, টু 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 টু। অন্যদিন সাধারণ সাধারণ দোয়েল বা বুলবুলির ডাক শোনা যায়, কিংবা ডাহুক। নতুন পাখিও তো আসে। পালঙ্ক থেকে নেমে রবি বারান্দায় গিয়ে দাঁড়ালো। খালি গায়ে শোয়া অভ্যেস, কিন্তু এখন ভোরের দিকে একটু শীত লাগে। একটা পাতলা চাদর জড়িয়ে নিল। অনেক পাখি বেশ কাছাকাছি এসে পুচ্ছ নাচায়। দু এক জাতের পাখি কিছুতেই দেখা দিতে চায় না, যেমন কোকিল, যেমন চোখ গেল। ডাক শোনা যায় ঘন পাতার আড়াল থেকে। এই পাখিটাকেও দেখা গেল না। পরপর দুটো কদম গাছ, তার পরেরটা জামরুল। ডান পাশের বড় গাছটার সঠিক নাম জানা নেই। এই অঞ্চলের কেউ কেউ বলে জারুল। পাখিটা কোনো একটা কদম গাছেই লুকিয়ে আছে মনে হয়। নদীর উপরে কুয়াশা দুলছে, তা যেন নদীর জমে থাকা দীর্ঘশ্বাস। কয়েকটা অস্পষ্ট নৌকো। পূর্ব দিগন্তে এখনো রক্তিম আভা ফোটেনি। কাল অনেক রাত জেগেছিল। এত তাড়াতাড়ি ঘুম ভাঙলেও রবির শরীরটা বেশ ঝরঝরে লাগছে। দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতে বেশ তাজা অনুভব করলো রবি। এরপর আর বিছানায় ফিরে যাওয়ার কোনো মানে হয় না। কিছু ঠিক না করে নিচে নেমে এলো রবি। দোতলায় আর কেউ থাকে না, কিন্তু একতলায় ৫-৭ জন শোয়, সবাই ঘুমন্ত। খুব সাবধানে, যেন কোনো শব্দ না হয়, সদর দরজাটা খুলল রবি। সে কারোর ঘুম ভাঙাতে চায় না। সামনে একটা বাগান, গাছ ও ফুলগুলি শিশির সিক্ত। হ্যাঁ, ছেলেবেলার অভ্যেস অনুযায়ী সে ফুলের উপরে হাত বুলিয়ে আঙুলে শিশির তুলে নিয়ে চোখে মাখল। এতে নাকি চোখ ভালো থাকে। ফুলগুলোকে কি বঞ্চিত করা হলো শিশির থেকে? না, একটু পরেই তো সূর্য উঠে সব শিশির শুষে নেবে। লাল সুরকি বেচানো রাস্তা বাগানের মধ্যে দিয়ে, তারপরে একটা বাঁশের গেট। খুলতে গেলে একটা ক্যাঁচ করে শব্দ হয়। নদীর ঘাটটা সর্বক্ষণই ব্যস্ত থাকে। স্নান করতে আসে গ্রামের মানুষে। জেলে নৌকোর আনাগোনার বিরাম নেই। দূর দূর থেকে গয়নার নৌকো আসে যাত্রী নিয়ে। ছেলের দঙ্গল দাপাদাপি করে। এখন ঘাটটি একেবারে জনশূন্য। এরূপ এখন একেবারে অন্যরকম।
শূন্যঘাট আর পূর্ণঘাট যেন দুটি আলাদা চরিত্র, পরস্পরকে চেনে না। নদীর ঘাটের দিকে যেতে গিয়েও রবি থমকে দাঁড়ালো। পাশের গ্রামটার ভেতরে ঢুকে কখনো দেখা হয়নি, ভেতরে যাবার কোনো কারণও ঘটেনি কখনো। গ্রামের কোনো মানুষ এখনো জাগেনি। এই সময় একবার ঘুরে দেখে এলে ভালো হয়। ভরা দিনের বেলা গ্রামের মধ্যে যেতে গেলে কেউ না কেউ সঙ্গ নেবে, নানান অবান্তর কথা বলবে। ছাড়া ছাড়া গাছপালা, সরু পায়ে চলা পথ, এদিকে বাড়িঘর নেই। তারপর মস্ত একটা বড় দিঘি, দিঘি নাকি জলাভূমি ঠিক বোঝা যায় না। পাড়ের কাছে অনেকটাই অগভীর, মিন্নি ঘাস ও সর হয়ে আছে। তারপর শালুক ফুল ফুটে আছে, অনেক শ্যাওলা ভাসছে। পরিষ্কার টলটলে দিঘি তো অনেক দেখা আছে, কিন্তু এই জলাভূমিটার কেমন যেন একটা আদিম রূপ, ওপারের রেখা অস্পষ্ট। সেই পাখিটা এখানেও ডাকছে, টু টু টু, টু টু টু। রবি সকৌতুকে এদিক ওদিক খুঁজতে লাগলো। পাখিটা তার সঙ্গে সঙ্গে এসেছে নাকি? এবারেও দেখা গেল না। সরু ঘাসের উপর দিয়ে এগোতে এগোতে রবি বেশ আরাম বোধ করলো। সে চটি পরে আসেনি, খেয়াল হয়নি। খালি পায়ে অনেক দিন পরে হাঁটছে। একটু পরে রবি মানুষের গলার গান শুনতে পেল, নারী কণ্ঠ। কৌতূহলী হয়ে এদিক ওদিক তাকাতে দেখতে পেল একটা ঝোপের আড়াল দিয়ে একজন স্ত্রীলোক হেঁটে যাচ্ছে। গোলাপি রঙের শাড়ি, মাথায় আধঘুমটা, মুখ দেখা যাচ্ছে না। গ্রামদেশে পুরুষদের তুলনায় মেয়েরাই আগে জাগে। ঘরদোর নিকোনো, উঠোনে গোবর ছড়া দেওয়া, জল তোলা, কত কাজ। পুরুষদের আগেই অনেকে পুকুর বা নদীতে স্নান সেরে নেয়। রবি একটু সংকোচ বোধ করলো। এবার বোধহয় তার ফিরে যাওয়াই উচিত। গ্রামের মেয়েরা প্রকাশ্যে গান গায় না, এখানে আর কোনো জনমনুষ্য নেই যে নেই। স্ত্রীলোকটি আপন মনে গলা খুলেছে, গানের কলি বোঝা যাচ্ছে না, কিন্তু সুরটি বেশ। স্ত্রীলোকটি হঠাৎ পেছন ফিরল। কোনো শব্দ না হলেও মেয়েরা পুরুষদের উপস্থিতি যেন বাতাসের তরঙ্গে টের পেয়ে যায়। চোখাচোখি হলো দুজনের। কয়েক পলক পর স্ত্রীলোকটি ডাকল, গৌর, গৌর। গৌরকে? স্ত্রীলোকটি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে তাকে ভুল করেছে। রবি মাথা নিচু করে হাঁটতে শুরু করতে স্ত্রীলোকটি আবারও ডাকল, গৌর, গৌর, শোনো, চলে যাচ্ছ কেন? এবারে স্ত্রীলোকটি এগিয়ে আসতে লাগলো তার দিকে। রবি ভালো করে দেখল, মধ্য যৌবনা, গায়ের রং বেশ ফর্সা, অধিকাংশ বাঙালি মেয়ের তুলনায় বেশ লম্বা, মাথার চুল চূড়ো করে বাঁধা, গলায় বেশ কয়েকটি পুঁতির হার, দুহাত ভর্তি কাচের চুড়ি, আর বিড়বিড় করে মন্ত্র পড়বার মতন কি যেন বলছে, যেন সে পুজো করছে পায়ে চলা পথকে। রবি বলল, আমার নাম তো গৌর নয়, আপনার ভুল হয়েছে। কাছাকাছি এসে থমকে দাঁড়ালো স্ত্রীলোকটি। রবির চোখের দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে রইল। রবি লক্ষ্য করল এই রমণীর চোখের মণি দুটি নীল। দেখেই বোঝা যায় সাধারণ কোনো গৃহস্থ ঘরের বধূ নয়, এর গতিবিধি স্বাধীন। রবি মনে মনে ভাবল, ও, এই তাহলে সেই ভবনাথবাবু এর গল্পই করেছিলেন। গ্রামের যত সব অলীক গল্প। এই গ্রামে নাকি এক ডাকিনী থাকে, সে অপরূপা সুন্দরী, সারা গায়ে গয়না পরে থাকে সব সময়। সে আসলে পিশাচ সিদ্ধা, তার চোখের মণিতে জাদু আছে। ওই দৃষ্টি দিয়ে কত যুবককে সে বশ করেছে তার ঠিক নেই। মন্ত্রবদ্ধের মতন সেই যুবকরা তার পিছু পিছু যায়, তারপর কোথায় যে অদৃশ্য হয়ে যায় তারা, কেউ তা জানে না। হ্যাঁ, এখন ওকে দেখলে সবাই চোখ ঢেকে পালায়। ওই ডাকিনী শ্মশানতলার এক তীরে থাকে। গ্রামে ঢুকতে গেলে ছেলেরা ইট মেরে তাড়িয়ে দেয়। রমণীটিকে দেখার পর রবি বুঝল সেসব কিছুই নয়, এর বোধহয় মাথায় একটু দোষ আছে। ভাব উন্মাদিনীও হতে পারে, তাই ঘর ছাড়া। এর চোখের মনির রং বাঙালিদের মতন নয়,
তাই এখানকার লোকে মনে করে ওর দৃষ্টিতে জাদু আছে। আসলে একে ভয় পাবার কোনো কারণ নেই। রবি আবার বলল, আপনার ভুল হয়েছে। আমার নাম গৌর নয়। দৃষ্টি না সরিয়েই সে বলল, আমার ভুল হয় না, ঠিক চিনেছি, তুমি সেই গৌর। রবি হেসে বলল, সেই গৌর মানে কি? গৌর নিতাইয়ের গৌর? না না, আমি একজন সাধারণ মানুষ। রমণীটি বলল, আমার চোখে ধুলো দেবে? তুমি গৌর হরি নও তা জানি, মনে মনে আর এক গৌর বানিয়েছি। তুমি সেই, অবিকল মিলে গেছে। তারপরে সে এক হাতে অনেকগুলি ফুল ছড়িয়ে গান গেয়ে উঠল, তুমি যেমন সাজো সাজো না, তোমায় চিনতে পারি, ঠিক ঠিক চিনতে পারে কয়জনা। যে রমণী পাগলিনী, সে কি করে এমন সঠিক সুরে গান গায়? রীতিমতন তাল জ্ঞান আছে, শক্ত আড়ে ঠেকা। রবি জিজ্ঞেস করল, এ কার গান? আপনি নিজে বানিয়েছেন? উপরের দিকে হাত ঘুরিয়ে সে বলল, হ্যাঁ, কাছ থেকে পেয়েছি। তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠে বলল, হ্যাঁ গো, আকাশ থেকে গান ঝরে পড়ে, সত্যি ঝরে পড়ে, মন শুদ্ধ করে শুনতে হয়। এসো। রবি তবু দাঁড়িয়ে আছে দেখে সে আবারও বলল, এসো, এসো। রবি বলল, কোথায় যাব? সে বলল, আমার সঙ্গে, আমি যেখানে নিয়ে যাব। তোমাকে সিংহাসনে বসিয়ে পুজো করব, তুমি আমার রাজা হবে, আমার চুল দিয়ে তোমার পা মোছাবো, কত ফুল তুলে রেখেছি তোমার জন্য, তোমাকে চরু রেঁধে খাওয়াবো, আঁচল ভিজিয়ে বাতাস করব। এসো। এমন ভাবে কোনো স্ত্রীলোক ডাকতে পারে? এই যে বাংলাদেশ, এখানে মেয়েদের বুক ফাটে, তবু মুখ ফোটে না। এখানে চিরকাল পুরুষরাই নারীদের বন্দনা করে। এ যদি পাগলের প্রলাপও হয়, তবু এমন মধুর প্রলাপ কেউ কখনো আগে শুনেছে? স্ত্রীলোকটি চলতে শুরু করতে রবি তাকে অনুসরণ করতে লাগলো। কয়েক পা যাবার পর তার মনে হলো, তাহলে কি ভবনাথ বাবুর কথাই ঠিক? রবিও ডাকিনীর পাল্লায় পড়েছে, ওর দৃষ্টিতে সম্মোহিত হয়ে পেছন পেছন যাচ্ছে। হাসির কথা, রবি এক্ষুনি ফিরে যেতে পারে। নীল নয়না নারী সে অনেক দেখেছে, সম্মোহন করবার জন্য চোখের মণি নীল হবার দরকার হয় না। অনেক বাঙালি মেয়ের কালো চোখের মণিতেও জাদু থাকে। রবি ওর সঙ্গে যাচ্ছে নিছক কৌতূহলে, এমন ভাবে তাকে আগে তো কেউ ডাকেনি। বেশি দূর যেতে হলো না, দিঘির দক্ষিণ পাড় ছাড়িয়ে ডান দিকে কোনাকুনি গেলে শ্মশানতলা। কিন্তু ভয়াবহ কিছু নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একপাশে একটা পুরনো কালী মন্দির, তার পেছনে শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর। এখানে এখন কেউ নেই। শ্মশানের শেষ প্রান্তে একটা সরু নদী কিংবা খাল, তার ধারে একটা মাটির ঘর, সামনেটা উঠোনের মতন, গাছপালায় ছাওয়া, অনেক কলকে ফুল, জবা আর ভুঁইচাপা ফুটে আছে। আসবার পথে রমণীটি অনবরত ফুল ছড়াচ্ছিল দেখে রবি জিজ্ঞেস করেছিল, আপনি, মানে, তুমি এরকম ফুল ছড়াচ্ছ কি জন্য? মুখ ফিরিয়ে সে বলেছিল, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, ফুল ছড়ানো ভালো নাকি না ছড়ানো ভালো? উত্তর দেবে কি? রবি এমন কথা কখনো শোনেইনি। আমরা সব সময় কার্যকারণ খুঁজি, আর কেউ রাস্তায় ফুল ছড়ায় না। শুধু একজন ছড়ালে মনে হয় সেটা অসঙ্গতি, অথচ পথে পথে ফুল ছড়িয়ে যাওয়া, তার চেয়ে সুন্দর আর কি হতে পারে? আপনি বলে দুবার ধমক খেয়েছে বলে এখন তুমি বলাটা অনেক সহজ হয়ে গেছে। সে আবার জিজ্ঞেস করলো, তোমার নাম কি? রমণীটি বলল, আমার নাম একসময় রাধা ছিল, তারপর কমলা, তারপর হলো গিয়ে রাসেশ্বরী। ও,
না, না, এর মধ্যে আরো একটা নাম ছিল, অনঙ্গমোহিনী। রাসেশ্বরীর পর হলো গোলাপী, তারপর বিন্দুবাসিনী, তারপর মহামায়া। মেয়ে মানুষের কি একটা মোটে নাম হয় গো? নাকি একটা নাম মানায়? মেয়ে মানুষের যে একটা জন্মেই অনেক জন্ম। আবার আপন মনে হেসে উঠে বলল, গ্রামের লোকে আমার কি নাম দিয়েছে জানো? গ্রামের লোকে আমার কি নাম দিয়েছে তাও আমি জানি। তারা বলে সর্বক্ষেপী। তুমিও আমাকে ওই নামে ডাকতে পারো। রবি বলল, না, না, আমি তোমাকে মহামায়া বলে ডাকবো। রমণীটি ভুরু কুঁচকে একটু চিন্তা করে বলল, "উম, আচ্ছা, সকালবেলা ওই নাম ঠিক আছে, কিন্তু সন্ধেবেলা মানাবে না। সন্ধ্যের পর আমার নাম চারু।" রবি ভাবল, মানুষের এক এক বেলায় এক এক রকম নাম হলে মন্দ হয় না। উঠোনে এসে মহামায়া একটা গাছের শুকনো ডাল নিয়ে মাটিতে একটা ছবি আঁকলো। তারপর বলল, এই আমার সিংহাসন, তুমি এখানে বসো। রবি কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে বলল, তুমি আমাকে ডেকে নিয়ে এলে, আমি কে তা তো তুমি জানো না, জানতে চাইলে না? রমণীটি বলল, আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? চাওয়া পাওয়া সম্পর্ক না থাকলে অত জানাজানির কি আছে? সূর্যের রং লাল, কিন্তু ভোরবেলায় আলোর রং নীলচে ধরনের। সেই আলোয় একটু একটু দৃশ্যমান হচ্ছে জগৎ সংসার। শোনা যাচ্ছে নানা রকমের পাখির ডাক। রবির পরনে গত রাত্রির ধুতি, গায়ে একটা পাতলা চাদর জড়ানো, পা দুটি ধুলোয় মাখা। মাটিতে সে ছবির উপর বসে পড়তে দ্বিধা করলো না। রমণীটি বলল, আমি মনে মনে গৌরসুন্দরের একটা মূর্তি করেছি। জানতাম একদিন গাছতলায় তার দেখা পাবো। আজ এই সাত সকালে সূর্য ওঠার আগেই একটা শিমুল গাছের নিচে তোমার দেখা পেলাম। আজ এই জীবনটা ধন্য হলো গো। রবি বলল, আমি একজন সামান্য পথিক, তুমি এখানেও ভুল করছো। তোমার গান শুনে ভালো লাগলো। তুমি প্রথমে কি গান গাইছিলে? রমণীটি বলল, কি জানি, তখন কি মনে এসেছিল। আরো অনেক গান আছে, গান দিয়েই তো তোমার পুজো হবে। আগে ফুলের মালা গেঁথে নি। রবি বলল, মানুষ মানুষকে পুজো করবে কেন? তার কোনো দরকার নেই। তুমি শুধু গান শোনাও। রমণীটি বলল, মানুষ যদি তেমন তেমন হয় তবে তো তার পুজো হয় গো। নিবেদন মানেই তো পুজো। যখন মনে হয় বুক চিরে সর্বস্ব দিতে পারি। গৌর, তুমি আমার পরীক্ষা করছো? দেখবে সত্যি সত্যি আমার বুকটা চিরে দিতে পারি কিনা তোমার সামনে। কাছেই পড়ে আছে একটা মাটি কোপানোর খুরপি। রমণীটি সেটা তুলে নিতে রবি হা হা করে হাত তুলে বাধা দিয়ে বলল, ও কি, ও কি, না, না, ওসব না, আমি গান শুনতে এসেছি। রমণী তার নীল চক্ষু দুটি তরল করে বলল, কার গান শুনবে? বিন্দুবাসিনী নাকি রাসেশ্বরী? গোলাপী না মহামায়ার? কিংবা অনঙ্গমোহিনীর? রবি বলল, তা তো জানি না, তুমি যে কোনো একজনের শোনাও। রমণী বলল, সব গান তো সব সময় হয় না। কোনোটা ভোর ভোর, কোনোটা বেলা হলে, কোনোটা স্নানের পরে। অনঙ্গমোহিনীর গান ভোর দুপুরে, আর চারুর গান সন্ধে বেলায়। সব গান এক জায়গাতেও হয় না। এই খালের ওপারে একটা বেশ জঙ্গল আছে, খুব বড় বড় গাছ, আলো ঢোকে না। ভর দুপুরেও ছায়া ছায়া, মাটিতে সন্ধ্যা সন্ধ্যা গন্ধ। সেখানে গেলেও আপনা আপনি গান বেরোয়। তোমাকে নিয়ে যাব। রবি হাসতে হাসতে বলল, আমি তো অতক্ষণ থাকবো না, চলে যেতে হবে। তাহলে ঠিক এখনকার যে গান সেটিই শুনিয়ে দাও। বিস্ময়ের ভুরু তুলে সে রমণী বলল, থাকবে না? কোথায় যাবে? রবি বলল, বারে, আমার কাজ নেই?
অনেক দায়িত্ব আছে, অনেকের কথা শুনতে হবে, কত রকম হিসেবপত্তর। রমণীটি বলল, ছি, শুনলেও গা জ্বালা করে। হিসেবপত্তর আবার কি? তুমি বসে থাকবে আমার সিংহাসনে, আমি সারাদিন তোমাকে গান শোনাবো, কাঁদবো, তুমি মুছিয়ে দেবে চোখের জল। শীত আসছে, সারা দিন টুপটাপ করে খসে পড়বে গাছের পাতা, রোদ্দুরের রং বদলাবে, সূর্য অস্ত গেলে উঠবে একটা মস্ত বড় চাঁদ। পূর্ণিমার আর দেরি নেই, পূর্ণিমার আর দেরি নেই যে। দিনের পাখিরা ঘুমোতে গেলে শুনতে পাবে রাতচরা পাখির ডাক। খিদে পেলে আমি তোমাকে চরু রেঁধে খাওয়াবো। শুনতে শুনতে রবির যেন ঘোর লেগে গেল। মনে হলো এমন একটি আবেগবতী নারী, এমন শান্ত নির্জন স্থান, ফুলের সুগন্ধ, এসব ছেড়ে সাংসারিক দুঃখ ঝঞ্ঝাটের মধ্যে ফিরে যাওয়ার কি দরকার। রবির খুব কাছেই মাটিতে হাঁটু গেড়ে বসেছে সেই রমণী। কোঁচড়ে বাকি ফুল রবির গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে গেয়ে উঠল, এই ভরা নদীর দুকুল ভেসে যায়। আয় রে আয়, আমার সাথে কে ভাসবি রে আয়। এমন স্রোতে উথাল পাথাল, নাই ইহকাল নাই পরকাল। অন্তরে হাত ধরাধরি, বাহিরে নাগাল কে বা পায়। রবি এখানকার অনেক নৌকোর দাঁড় মাঝি, ডাক হরকরা, ভিখিরি বৈষ্ণবীদের গান কিছু কিছু শুনেছে, কিন্তু এই রমণীর গান তাদের কারুর মতো নয়। যেন স্বতঃস্ফূর্ত, যেন আগে কথা রচিত হয়নি, কেউ সুর যোজনা করেনি, সহজভাবে কণ্ঠ দিয়ে বেরিয়ে আসছে। গানের সময় রমণীটির নীল নয়ন দিয়ে ঝরে পড়ছে অশ্রু। একটার পর একটা গান সে গেয়ে চলল। রবি ভুলে গেল তার কাজের কথা, দায়িত্বের কথা, স্ত্রীপুত্রর কথাও মনে পড়ল না। ক্ষুধা তৃষ্ণার বোধও বোধহয় চলে গেছে। তার চোখের সামনে এই বিহ্বল নারী মূর্তি ছাড়া আর কিছু নেই। একসময় দূরে শোনা গেল কয়েকটি পায়ের শব্দ, তারপর কারা যেন ডাকলো, বাবু মশাই, বাবু মশাই, কর্তাবাবু। রমণীটি গ্রাহ্যই করল না। রবি সামনের দিকে তাকালো। তার নায়েব আর দুজন ভাই তাকে খুঁজতে বেরিয়েছে। দেখতে পেয়ে ছুটে এলো কাছে। নায়েব বলল, বাবু মশাই, কতক্ষণ ধরে আপনাকে খুঁজছি। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে লোক এসেছে, জরুরি খবর আছে। আপনি এখানে কি করছেন? ওদিকে তো অনেক লোক আপনার জন্য বসে আছে। রবির মনে পড়ল, আজ সকালে কাছাকাছি গ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির দেখা করতে আসবার কথা ছিল বটে, এতক্ষণ মনেই পড়েনি। ম্যাজিস্ট্রেট সাহেব লোক পাঠিয়েছেন যখন, নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে। রমণীটি রবির হাতের উপর হাত রেখে বলল, গৌর, তুমি যেও না, তোমাকে আমি চরু রেঁধে খাওয়াবো। তারপর খালের ওপারে সেই আঁধার মানিক জঙ্গলে যাব। রবির সর্বাঙ্গ একবার কেঁপে উঠল। তাহলে কি এই রমণীর দৃষ্টিতে সত্যিই জাদু আছে? এতক্ষণ সে সবকিছু ভুলেছিল কি করে? এখান থেকে উঠতে তার একবারও ইচ্ছে করেনি। নায়েব ধমক দিয়ে বলল, এই হারামজাদি, বাবু মশাইকে তুই ছুঁয়ে দিলি? ছুঁয়ে দিলি কোন সাহসে? এখান থেকে একেবারে দূর করে দেব। একজন পাইক লাঠি তুলল ওর মাটির ঘরটা ভেঙে দেবার জন্যে। রবি উঠে দাঁড়িয়ে বলল, থাক থাক, ওকে কিছু বলো না। তারপর রমণীটিকে বলল, আমাকে যে যেতেই হবে। রমণীটি মাটিতে আছড়ে পড়ে কেঁদে উঠল হু হু করে। রবি তবু আর ফিরে তাকালো না, তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো নায়েবদের সঙ্গে। উঠি বাড়িতে ফিরে এসে স্নান সেরে পোশাক পরিচ্ছদ পরে নিতে হলো অল্প সময়ের মধ্যেই। অনেক কাজ, কাজের পর কাজ। শুধু তাই নয়, বিশেষ কারণে আজ রাতেই ফিরে যেতে হবে কলকাতায়। সুতরাং অনেক কিছুর বিলি ব্যবস্থা করে যেতে হবে। এইসব কাজের মধ্যে পাখির ডাক নেই, ফুলের সুগন্ধ নেই, স্নিগ্ধ বাতাস নেই, আলোর রং বদল নেই। মানুষের পর মানুষ, তাদের সকলের মুখের রঙই এক,
সেই রঙের নাম স্বার্থ। তাদের বিনয়, তাদের ভক্তিভাব, তাদের তোষামোদের মধ্যেও স্বার্থ। খুঁটিনাটি সব কাজের প্রতি মনোযোগ দিও। মাঝে মাঝে কয়েক পলকের জন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছে রবি। মনে পড়ছে সেই রমণীটির কথা, যার অনেক নাম, যে কিছু চায়নি। সে রবিকে মন গড়া সিংহাসনে বসিয়ে গান শোনাচ্ছিল। তার মধ্যে স্বার্থের কোনো নামগন্ধ ছিল না। সে রবির পরিচয়ও জানতো না, আগে কখনো দেখেওনি। তবু রবিকে তো তার কল্পনার পুরুষের সঙ্গে মিলিয়ে বন্দনা করেছে। নারীর পুরুষ বন্দনা। একবার তীব্র ইচ্ছে হচ্ছে এইসব অসার বিষয়কর্ম ফেলে তার কাছে ছুটে যেতে। হ্যাঁ, সেই নীল নয়নার দৃষ্টিতে জাদু আছে। সে তাকে টানছে। ওই শ্মশান প্রান্তে ফুল গাছ ঘেরা মাটির উঠোনে বসে ওই মোহময়ীর গান শোনা, ও তাকে গান শুনিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়াই বা মন্দ কি? সে চরু রান্না করে খাওয়াবে বলেছিল। কেমন তার স্বাদ কে জানে। কিন্তু ইচ্ছে হলেও কর্তব্যের দায় দেখিয়ে ইচ্ছেটাকে ঘুম পাড়িয়ে রাখতে হয়। ন্যায়মশাই মৃদু ভর্ৎসনার সুরে মনে করিয়ে দিয়েছে যে জমিদারের পক্ষে ওরকম একটা উন্মাদ রমণীর সঙ্গে ঘোরাফেরা মোটেই শোভন নয়। খালি পায়ে খালি গায়ে চাদর জড়িয়ে মাটিতে বসা। প্রজাদের মধ্যে জানাজানি হয়ে গেলে জমিদারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। ওই সর্বক্ষেপীটাকে গ্রাম ছাড়া করে দেওয়াই দরকার। ট্রেন মাঝরাত্রে। এখান থেকে নৌকো করে স্টেশনে পৌঁছতে পৌঁছতে 2 ঘন্টা তো লাগবেই। রাত 9টা থেকে যাত্রার তোড়জোড় শুরু হলো। নায়েব মশাই হিসেবের খাতাপত্র সই করিয়ে নিচ্ছে। আর রবির মনে পড়ছে সকালবেলা একজন তার হাতে হাত রেখে অসম্ভব কাতর গলায় বলেছিল, গৌর, যেও না। অথচ রবিকে যেতেই হবে। বাবা মশাই অসুস্থ, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। পরশু সকালে একটা জনসভা আছে, বাগবাজারে বসেদের বাড়ি। সেখানে না গেলেই নয়। পত্রিকায় ধারাবাহিক উপন্যাসের কিস্তি লেখা হয়নি, শেষ করতে হবে 2 দিনের মধ্যে। মহাজনের কাছে টাকা ধার আছে, তার সুদ মাস পয়লার মধ্যে দিতে না পারলে মামলা হবে। অনেক পিছু টান। এক নারীর কোমল হাতের ছোঁয়ার চেয়ে এইসব টান অনেক জোরালো। যথাসময়ে নৌকো ছাড়ল। একটুক্ষণ যেতে না যেতেই কি কারণে যেন কোলাহল করে উঠল মাঝিরা। কাকে যেন ধমকাচ্ছে। রবি কামরা থেকে বেরিয়ে এলো। মাঝিরা মশাল জ্বেলেছে। সেই আলোতে জলের দিকে তাকিয়ে শিউরে উঠল সে। নৌকোর সঙ্গে সাঁতার কেটে আসছে এক রমণী, সেই সর্বক্ষেপী। গোরাই নদীতে যারা স্নান করে তারা ঘাট ছেড়ে বেশি দূর যায় না। শত দুটো কুমির দেখা গেছে। রাত্রিবেলা জলে নামার তো প্রশ্নই ওঠে না। সেই রমণী আকুল কণ্ঠে বলল, গৌর, গৌর, তুমি যাচ্ছ? তোমার জন্য রেঁধে রেখেছি, তুমি একটু খাবে না? রাত্রিবেলায় গান। রবি বলল, এ কি করছো? তুমি ফিরে যাও, নদীতে অনেক বিপদ আছে। রমণী বলল, তুমি ফিরে এসো, ঝাঁপ দিয়ে পড়ো, আমি তোমাকে নিয়ে যাব। মাঝিরা আর কোনো কথা বলতে দিল না। ঝপঝপ করে বৈঠা ফেলতে লাগলো জলে। একজন লগি তুলে বলল, এই ডাকিনি, কাছে আসবি তো মাথা ফাটাবো। একজন পাইক বলল, এবার বেটিকে ছেঁটিয়ে বিদায় করতে হবে। রবি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নৌকো দ্রুত গতিতে চলে এলো অনেকটা দূরে। সর্বক্ষেপীকে আর দেখা গেল না। নদীর সঙ্গে সেও নদী হয়ে গেছে। জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে আকাশ, নদীর জলেও দুলছে চাঁদ। ওই নীলচক্ষু রমণী তাকে আটকে রাখতে পারেনি। জাদুবন্ধ ছিঁড়ে চলে যাচ্ছে রবি। হয়তো ওর সঙ্গে আর দেখা হবে না। এই গ্রামে আর ওকে টিকতে দেবে না অন্যরা। কোথা থেকে ও এসেছিল, কোথায় চলে যাবে কে জানে। নৌকোর সঙ্গে সাঁতার কাটছিল,
এমন তীব্রতার টান! বলছিল, "জলে ঝাঁপ দাও।" এই নদী ছেড়ে আর এক নদীতে যেতে হবে রবিকে। তারপর আরো অনেক নদী। ওর ১ম গানটা কি যেন ছিল? কথাগুলো পুরো মনে নেই। সুরটা মনে আছে। অনেকটা কীর্তনাঙ্গের। সুরটা গুনগুন করতে, করতে কামরার মধ্যে ফিরে গেল রবি। সেই সুরে বসাতে লাগলো নিজস্ব বাণী। পুরো গানটা তৈরি হলে সেই গানের মধ্যে স্মৃতি হয়ে থাকবে ওই রমণী। শেষ হলো আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প 'সর্বক্ষেপী'। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।